মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা? সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ হলো শনিবার, সকাল এখন 7:30 বাজে। এদিকে রান্নাবান্না সব জোগাড় করে নিয়েছি, চালটা ভিজিয়ে রাখলাম। আর আজকে হবে মাছের ঝোল। মা একটু আগে গিয়ে মাছ এনে দিয়েছে। এদিকে পেঁয়াজ টমেটো কাটা হয়ে গেছে। তার সাথে হবে মেথি শাকের চচ্চড়ি। এখানে সিম বেগুন আলু কেটে নিয়েছি ছোট ছোট করে। আর অল্প করেই মেথি শাকটা নিয়েছি, কারণ আমি একাই খাবো, মায়ের আবার পেটটা ভালো না। আর এত মোটা একটা মেথি শাকের আঁটি নিয়ে এসছে। চলুন এদিকে মাছের ঝোলটা আগে করে নেবো, কারণ 7:30 বাজে। আর ওদিকে হাঁড়িতে বুঝতেই পাচ্ছেন ভাত বসিয়ে দিয়েছি। আর মাছের ঝোলের আলুটা প্রেসারে একটা সিটি মেরে নেবো। একটু ফুলকপি বা পটল হলে ভালো হতো, কিন্তু আজকে কিছুই নেই। আর মাকে বলেছিলাম পটল আনতে, কিন্তু মা বলছে এত সকালে কিচ্ছু বসে রে। তারপর নাকি এক জায়গায় পটল বসছিল, বলছে 100 টাকা করে। মা বলছে আমি নিই নি, 60 টাকা 70 টাকা করে পটল, সেখানে 100 টাকা করে পটল বলছে। বাবা, আমি বলছি ভালো করেছেন। চলুন এদিকে মাছগুলো বসিয়ে দিয়েছি। আর মায়ের পেটটা ভালো না, মা মাছ খাবে না, তবুও 4 পিস এনেছে। তো যদি 1 পিস থাকে রেখে দেবো, ফ্রিজে থাকবে, পরের দিনকে দিয়ে দেবো। কালকে সর্ষের তেলের জায়গাটা জানেন মেজেছিলাম, স্টিলের তো, মাজলে বেশ চকচক করে। আর এত সুন্দর ছোট দেখতে, জানেন তেলটা একটু বেশিই ঢেলে ফেলেছি। আর এটা কি বলুন তো, একটা অসুবিধা জানেন তো, ওই একটু একটু করে তেল নিয়ে আর ওই কড়ার মধ্যে দিতে হয়, মানে অনেকটা সময় চলে যায়। বাবা, আমাদের এমনি ব্যস্ততম জীবন, তার মধ্যে এত সময় আছে বলুন তো? চাকরি বাকরি করতে যেতে হবে না? বেশ কয়েকদিন সকালে রান্না করছিলাম না তো, ঘুমটা ধরে যাচ্ছিল জানেন, প্রায় 7টা 7:30 করে ঘুম ভাঙছিল। কিন্তু হঠাৎ করে তন্ময় পরশুদিন থেকেই বলছে যে আমাকে একটু রান্না করে দাও। আমার মনে হয় দুপুরবেলা খিদে পাচ্ছে, ওই জন্যই বলছে জানেন তো। না হলে ওই বলেছিল যে ভাত শক্ত হয়ে যায়, খেতে পারি না। কিন্তু হঠাৎ করে বলছে রান্না করে দাও, আমি ভাত নিয়ে যাব। কি বলুন তো, দুপুরে একটু ভাত না হলে হয়? আমাদেরই হয় না, সেখানে ও তো কাজ টাজ করে, ওর তো চলবেই না। চলুন, এখানে মাছের ঝোলের আলু দিয়ে হয়ে গেছে, কষানো রসানো যা বলবেন সবই হয়ে গেছে। দিলাম একটু কাশ্মীরি লঙ্কা, এবারে মাছটা দিয়ে দিলাম, দিয়ে একটু খানিকক্ষণ ফোটাবো, তাহলে মাছের ঝোল একদম রেডি হয়ে যাবে। চলুন এদিকে ঝোল ফুটে গেছে, এবারে দিয়ে দিলাম ধনেপাতা। ধনেপাতাটা একটু বেশি হয়ে গেছে, এক্ষুনি দেখতে পেলে বলবে গাদাখানেক ধনেপাতা নিয়ে এসে ফ্রিজে রেখে দেয়, আর যত পারে যত যা তরকারি হবে সব উপর থেকে একদম জঙ্গল করে দেয়। তো ওকে সাইড দিয়ে দিয়ে দেবো জানেন তো, নাহলে এক্ষুনি চেঁচাবে। আর এদিকে চাটাও ফুটছে, মাছের ঝোল একদম রেডি হয়ে গেছে। যা সুন্দর গন্ধ ছেড়েছে না, টাটকা মাছের দেখবেন মানে স্বাদই আলাদা। ঝোলটা এত সুন্দর খেতে লাগছে কি বলবো। আর আজকে চায়ের সাথে একটা রুটি খাবো। সেই আগের দিনকে 3খানা লেচি রেখেছিলাম ময়দার, তো ওখান থেকে 1 পিস নিয়ে নিয়েছি, নিয়ে ভাবছি চা দিয়ে রুটি দিয়ে খাবো। আমার আবার চা রুটি খেতে খুব ভালো লাগে, দুধ চা, তার সাথে গরম গরম রুটি হবে, আর কিছু লাগবে না। তো আজকে ভাবলাম একটাই খাই, আর 2খানা আছে, বেলার দিকে ব্রেকফাস্ট করে নেবো। চলুন এদিকে গরম গরম চা নিয়ে নিয়েছি, একটা রুটি এবারে চটপট করে সেঁকে নিই, ব্যাস তাহলেই হয়ে যাবে। আর মেথি শাকের চচ্চড়িটা ভেবেছিলাম একবারই করে নেবো, কিন্তু চাটা দেখে না আমি আর একদম মানে কি বলবো, মনটাকে আর ধরে রাখতে পারলাম না। শীতকালে গরম গরম চা, আবার তার মধ্যে রুটি, আহারে আবার কি। আর এই দেখুন রুটিটা কি সুন্দর ফুলবে, ফোল ফোল ফোল, কিন্তু এই যে তারের মধ্যে আটকে রেখে দিয়েছি, সে আর নড়তে পারছে না। চলুন এদিকে রুটি শাকা হয়ে গেছে, চা রুটি নিয়ে নিয়েছি, এইবারে আমি যাব ওই ঘরে বসবো। আর এখানে ভাতও দিয়ে দিয়েছি। আর এখন না ভাতটা গরম গরম দিয়ে আটকে দিই, কারণ নাহলে না শক্ত হয়ে যাবে। আর এদিকে মাছের ঝোল দিয়ে দিয়েছি, হয়ে গেছে। আর ভাতটা একটু নরমই করেছি, কারণ আবার যখন দুপুরে খাবে তখন আবার একটু শক্ত হয়ে যাবে। চা খাওয়া হয়ে গেছে, এবারে চলে এসেছি রান্নাঘরে। মেথি শাকের চচ্চড়িটা করে নিলে রান্না বান্না আজকের মতো শেষ হবে। কড়াই তেল দিয়ে দিয়েছি, তেলের মধ্যে দিয়েছি 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। তো দিয়ে তারপরে সবজিগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি। এইবারে দিয়ে দিলাম মেথি শাকটা, একটু নুন হলুদ দিয়ে চাপা দিয়ে রাখবো, কারণ শাক দিয়ে যা জল বেরোবে ওতেই মেথি শাকের চচ্চড়ি হয়ে যাবে। এই দেখুন, আমি ভাবলাম শাকটা অনেকটা হয়ে যাবে, কিন্তু তারপর দেখছি না, সবজি বেশি হয়ে গেছে, শাকটাই কম হয়ে গেছে। অনেকটা শাক ছিল, আর একটু দিলে দিতে পারতাম, কিন্তু আমি আন্দাজ করতে পারিনি। আর চচ্চড়িটা এত সুন্দর খেতে হয়েছে, এই দিয়েই আমি অর্ধেক ভাত খেয়েছিলাম জানেন। চলুন হয়ে গেছে, এখন এবার ব্রেকফাস্টে জোগাড় করব। বললাম তো 2খানা আটার লেচি আছে, তো ওটাই করে নেবো। আর তার সাথে আগের দিনকে যে ওই আনতে বলেছিলাম, গুড় বলছি দূর, রসগোল্লা রসগোল্লা আনতে বলেছিলাম, আমি তো খাইনি, কারণ আলুর দম হয়েছিল। কারণ একসাথে সব খেয়ে তারপরে আবার গলা আটকে মরবো লাস্টে। তো ফ্রিজে রেখে দিয়েছিলাম, ওইটা দিয়েই আজকে ব্রেকফাস্টটা করে নেবো, মানে মিষ্টি আর তার সাথে রুটি। আর এদিকে বাসি বিছানা গোছানা হয়ে গেছে, তৃষান খাচ্ছে হচ্ছে মুড়ি, ও মুড়ি খাক। আর আমি এদিকে নিয়ে নিয়েছি 2টো রুটি আর তার সাথে
2টো রসগোল্লা। তো কালকে রাত্রিরে তো খেলাম না ভয়ে ভয়ে, যদি আবার মানে উল্টোপাল্টা হয়ে যায় না তখন একদম শেষ, একদম আমাকে আর আপনারা দেখতেই পাবেন না। এদিকে স্নান করে চলে এসেছি, পুজো দেওয়াও হয়ে গেছে। তিশান সকালবেলা গিয়েই ফুল এনে দিয়েছিল, আর যেহেতু শনিবার একটু ফুল দিয়েই পুজো দিই আমি শনি মঙ্গলবারটা। আর দেখবেন ভরা ফুলে না সিংহাসন দেখাতে ভালো লাগে, খালি খালি সিংহাসন নিজেরও একটা কেমন লাগে, আর আপনাদেরও দেখবেন দেখতে খুব একটা ভালো লাগবে না। এখন বাজে 12:30, স্নান হয়ে গেছে, পুজো দিয়ে দিয়েছি, বাসি কাজ যা ছিল সব কমপ্লিট হয়ে গেছে। এবার শুধু ভোজনটা বাকি আছে, ওটা 1:30 পৌনে 2 করে খাবো। আর একটা ডিম সিদ্ধ করেছি, তো ভেবেছিলাম সকালেই খেয়ে নেবো, কিন্তু আজকে শনিবার তো কালী ঠাকুরকে মালা দিয়ে পুজো দিই, তো সেই জন্য আর খেলাম না। মানে ভিতরে ভিতরে একটা পাপ বোধ কাজ করছিল যে ডিমটা খেয়ে পুজো দেবো। তো ভগবান বলেনি যে নিজেকে কষ্ট দিয়ে আমাকে তুই একদম ভরিয়ে দে, কিন্তু তবু একটা দেখবেন মনে মনে একটা কেমন লাগে না, তো সেই জন্য আর খাইনি, এখন গিয়ে খাবো। আর বাড়ি থেকে ফোন করেছিল বাবা মা দুজনেরই খুব শরীর খারাপ, তার উপরে বড় বৌদি কালকে আবার বাপের বাড়ি চলে গেছে। কালকে থেকে তো বাবা মার কিছু হয়নি, তাহলে হয়তো যেত না, কিন্তু সকাল থেকে মানে কালকে রাত্রির থেকে নাকি দুজনের খুব জ্বর, গা হাতে পায়ে যন্ত্রণা, মা দম নিতে পারছে না, নাক জাম হয়ে গেছে, ওষুধ খেয়েছে, সারা রাত নাকি দুজনে ঘুমোতে পারে না, একসাথে দুজনের হয়েছে। তো আমাকে ফোন করেছিল, আমি কি যাব বলুন তো, এই যে এ যাবে আর আমার এই ছোটদার ছেলে আছে, দুজনে মিলে বাইরে খেলতে বেরোবে, তারপর যা ওই ব্যাট বল খেলা শুরু করেছে, তারপর আবার ব্যাডমিন্টন শুরু হয়েছে, কারোর জানলা পাল্লা যদি ভেঙে দেয় একদম পুরো হাত করা পরিয়ে নিয়ে চলে যাবে একদম আমাদের জগাজা থানায়, তো একদম পুরো 5 বছরের জেল হয়ে যাবে। তো সেই চিন্তা ভাবনা করে আর ভাবলাম যে না, দরকার নেই এসব ডানপিটে ছেলেদেরকে নিয়ে কোথাও। আমি যে একটুখানি ছোটো বৌদিকে সাহায্য করতে যাব, একা রান্না বান্না সব কিছু করছে, কিন্তু এই যে এর পিছনেই আমার বোধহয় ছোটাছুটি করতে করতে আমার 3-4 ঘন্টা কেটে যাবে বেকার যাওয়া। তো ওই জন্য মা বলছে না তুই আসিস না, তোর ছেলে এসে যা করবে ও শরীর আরও খারাপ করে দেবে। সকাল থেকে নাকি একটু ভালো আছে, ওষুধ খেয়েছে, প্যারাসিটামল খেয়েছে, ভালো আছে এখন একটু। আর আবার তো করোনা বাড়ছে শুনতে পাচ্ছি, তারপর খবরও বলছে। বাবা সত্যি মানুষ কি নিয়ে বাঁচবে বলুন তো। এই বলুন মানে আমি মানে ভরসায় থাকি আমার বাড়ির লোককে নিয়ে, আর আমাদের বাড়িতেই দেখছেন কাকে ভরসা করব, দুজনেই পড়ে গেছে। চলুন তাহলে এখন একটুখানি বসি, আর আজকে ভিডিও এডিট করে একদম রেডি করে রেখে দিয়েছি, সকালবেলাই ওটাই করেছিলাম, ওই জন্যই 10:30 বেজে গেল। তন্ময় চলে গেছিলো, তারপরে আমি একদম ভয়েস ওভার দিয়ে পুরো একদম ভিডিও এডিট করে রেডি করে রেখেছি। চলুন। অর্ধেকটা ডিম পেটে চলে গেছে, আর অর্ধেকটা ডিম নুন দিয়ে খাবো। আর ডিমটা এত ছোট, মনটা আমার ভরলো না, পেট ভরা তো দূরের কথা। আর আমি শুনেছি গরম গরম ডিম খেলে নাকি খুব শরীরে লাগে, আমার তো শরীরে লাগা দূরের কথা, কোনো কিছুই দেখছি শরীরে লাগছে না, সব দেখছি বাইরে দিয়েই বেরিয়ে যাচ্ছে। এত খাচ্ছি, কোথায় যে যাচ্ছে কি জানি, আমাকে জিজ্ঞেস করতে হবে। চলুন, এখানে লাঞ্চ নিয়ে নিয়েছি, এখানে ভাত আছে, মেথি শাকের চচ্চড়ি, তার সাথে আছে মাছের ঝোল। খাওয়া দাওয়া করে তারপরে ঘুমিয়ে উঠছি বিকেলে। সন্ধে এখন 6টা বাজছে, এখানে রান্নাঘরে চলে এসেছি, আর সন্ধেবেলা মানেই তো চা খেতেই হবে। তো এখানে টকবক করে চা ফুটিয়ে নিয়েছি, আর এটা আমার জন্য চা হচ্ছে, আর তন্ময়ের জন্য দুধ চা হবে। ও চলে এসছে আজকে 5:30টার সময় ঘরে এসছে। আর এখানে এই দেখুন আসার সময় মাংস নিয়ে এসছে, হঠাৎ করে ফোন করেছে, বলছে আমার একটু মাংস খেতে ইচ্ছা হয়েছে। তো আমি বলছি কালকেই তো রবিবার, কালকে তো করবো। বলছে না, আমার আজকে নাকি, ওর নাকি দুপুর থেকে নাকি খুব মাংস খেতে ইচ্ছা করছে। তো আত্মা যখন চাইছে তখন কেন মানা করি বলুন তো। আমি বললাম তাহলে নিয়ে আসো, করে দিচ্ছি। তো ওই যে চা করে দিয়েছি, ওর জন্য একটু চা করব, দুধ চা করতে হবে, বসিয়েছি। আর এখানে আসার সময় একটা কুকিসের প্যাকেট নিয়ে এসছে দেখছি, আমার খুব একটা ভালো লাগে না, তবে তিশানের আর তন্ময়ের খুব প্রিয়। ওই চা দিয়ে কুকিস খাবে, ওই জন্যই বললো চা করে দাও। আজকে আর মুড়ি খাবে না, আজকে ওই কুকিস দিয়ে চা খাবে। আর এখানে দেখছি দুধগুলো ভালো মতো গোলা হয়নি, ওই জন্য ভাবলাম একটু ছেঁকে নিই, নাহলে এই চা নিয়েই এক্ষুনি শুরু হয়ে যাবে, 10 মিনিট দুজনের মধ্যে লেগে যাবে। চা খাওয়া হয়ে গেছে, তন্ময়েরও চা খাওয়া হয়ে গেছে, তখন এখন বসে টিভি দেখছে বাবা ছেলে দুজনে মিলে। আমি চলে আসলাম, আমার তো বসে থাকলে হবে না, কারণ মাংস রান্না করতে হবে, তার উপরে আবার আদা রসুন নেই, আদা রসুনও পেস্ট করতে হবে। আর অনেক বাসন পড়ে গেছে, বাসনগুলো মেজে নিই। আর শীতকালে বাসন মাজতে ওরে বাবারে কি যে কষ্ট, আর ট্যাঙ্কির জল তো বাবা যেন মনে হয় গায়ে কাঁটা দিচ্ছে একদম। তো যাই হোক, বাসন মাজা হয়ে গেছে, এবারে মাংসগুলোকে ঝটপট করে ধুয়ে নেবো। আর আমি আবার মাংস একটু একটা
একটা করে ভালো করে দিই। অনেকে দেখি ওই গামলির মধ্যে নিয়ে 1 গামলি জল নিয়ে ভালো করে হাত দিয়ে চটকে চটকে ধুয়ে জলটা ওর মধ্যেই ফেলে দিল, মানে বাইরে ফেলে দেয়, কিন্তু যত ওই রক্ত নোংরা সব ওই গামলির মধ্যে কিন্তু পড়ে থাকে। আমি ওই জন্য কী করি, একটা একটা করে হাতে করে করে ধুয়ে রক্তগুলো ফেলে দিই। সুন্দর করে ধোয়া হয়ে গেছে, চুবড়ির মধ্যে রেখে দিলাম, জলটা একটু ঝরে যাক। তার মধ্যে আবার সব জোগাড় করতে হবে, আলু কাটা, পেঁয়াজ, আদা, রসুন, আবার মশলাটাও পেস্ট করতে হবে। চলে আসলাম এই ঘরে, তন্ময়ের হয়ে গেছে এই ঘরে কাজ শেষ, মানে টিভি দেখা শেষ হয়ে গেছে। এবারে বিছানাটা একটু ঝেড়ে নিয়ে তারপরে আবার ওই ঘরে চলে যাব। আর জামা কাপড় তো এখন সেরকম কিছু নেই, কারণ কাচাকুচিও হচ্ছে না, প্রতিদিনের ওই নাইটি গামছা ওগুলোই রেখে দিচ্ছি এখন। চলুন এখানে মশলাটা পেস্ট করব, এই ঘরে চলে আসলাম। ওই ঘরেই মশলাটা পেস্ট করি, কিন্তু কানের কাছে এখন যদি চালাই না এক্ষুনি রেগে যাবে, জানেন তো, বলবে কেন ওই ঘরে যেতে পারলে না। মিক্সিটা নিয়ে খুব টেনশান করছিলাম, এখন দেখছি খুব সুন্দর মানে পেস্ট হচ্ছে, আর কোনো প্রবলেমও হচ্ছে না, আর ছিটকেও যাচ্ছে না, একদম গুড বয় হয়ে গেছে। বয় না গাল আমি জানি না, ঠিক যে কোনো একটা কিছু হবে, তো বেশ ভালো কাজ হচ্ছে। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, মাংসর আলুটা প্রেসারে সিদ্ধ করে নেবো, পেঁয়াজ টমেটো কাটা হয়ে গেছে, আর এদিকে সবুজ সবুজ একদম মশলা পেস্ট করেছি। কাঁচা লঙ্কাগুলো আনেন পুরো তেঁতো, মানে কদিন ধরে আপনাদের বলছি এই কথাটা, মনে হয় 3-4 দিন হয়ে যাবে, তো তেঁতো, কিন্তু ওই যে দিলে একদম সবুজ রং হয়ে যাচ্ছে। আর কাঁড়িখানেক বাসন দেখলেন মাজা হয়ে গেছে। এদিকে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, মানে আদা রসুন পেঁয়াজ টমেটো, মাংসটা দিয়ে দিলাম, দিয়ে এইবারে আস্তে করে করে মাংসটা এখন হবে। আর এই কড়াটার মধ্যেই নিয়েছি, কারণ অনেকটাই মাংস, আলু দেবো, প্রায় ঝোল টোল হয়ে 1 কড়া মতো হয়ে যাবে। 1 কড়া তো হয় না, হাফ কড়া হয়। তো এই কড়াটাতেই এখন না ভালো মাংস রান্না হচ্ছে, যে কোনো মানে খাসি বলুন মুরগি বলুন, একটু যদি ঝোল আলু বেশি হয় না, এই দেখুন দেখছেন হাফ করা হয়েছে। চলুন জল দিয়ে দিয়েছি, মশলা কষানো হয়ে গেছে, এবারে একটু ফুটুক। আলু তো সিদ্ধই আছে, আর মাংসটা খালি একটু সিদ্ধ হবে। রাত্রে রান্নাবান্না কমপ্লিট, এখানে গরম গরম ভাত আর তার সাথে মাংস ঝোল। এই দেখুন কত সুন্দর হয়েছে না, আজকে খুব বেশি ঝোল রাখিনি, কারণ প্রত্যেক দিনই না ওই ঢ্যার ঢ্যারে ঝোল খেতে আর ভালো লাগে না। আর আমি তো ঝোল নেবই না, শুধু একটু মাংস আর 2টো আলু নিয়ে নেবো। হয়ে গেছে রাতে রান্না বান্না। আর এই দেখুন ঈশান সামনের দোকানে গেছিল, ওখানে এই কেক বিক্রি হচ্ছে, ব্যাস হয়ে গেল, মা একটা কেক নিয়ে আসো কেক নিয়ে আসো বলে নিয়ে আসাও হয়ে গেল, এবার খাওয়া চলছে। তাহলে চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতো টাটা।